এমন একটা শহর যেখানে সবাই রোজগার করে চুরি করে, বলতে পারেন বাচ্চা বুড়ো সবাই চোর। এই শহরের মানুষ এমনভাবে পরিকল্পনা করে ডাকাতি করে যে পুলিশ আজও কাউকে তাদের ধরতে পারেনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরো একবার স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে। আজকে আমরা কথা বলবো দ্য টাউন নামে এই মুভিটা নিয়ে, যেটা রিলিজ হয়েছিল 2010 সালে। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা নতুন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর বেশি বকবক না করে মুভির কাহিনীতে যাওয়া যাক। গল্পের শুরুতে দেখা যায় একটা পুলিশ ভ্যান শহরের রাস্তায় চলছে। ভ্যানটিতে থাকা দুজন পুলিশ ব্যাংকের প্রতিটি শাখায় টাকা পৌঁছে দেয়। ভ্যানের কাছেই বসে আছে ডাগ আর তার সঙ্গী জেমস আলবার্ট ও আর্লিন। তারা এই ব্যাংকটার লুট করার পরিকল্পনা করছে। কিছুক্ষণ পর ভ্যান থেকে এক পুলিশ ব্যাংকের ভেতরে টাকা ভর্তি ব্যাগ নিয়ে ঢোকে। তার কিছুক্ষণ পরেই ডাগ আর তার সঙ্গী মাস্ক পরে ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই তারা ব্যাংকের সব কর্মচারী ও গ্রাহকের বন্দুকের মুখে আটকে ফেলে। সবার মোবাইল ফোন নিয়ে একটা জারে রাখে এবং তাতে পানি ঢেলে দেয়, যাতে কেউ ফোন করে সাহায্য চাইতে না পারে। তারপর তারা ক্যাশ কাউন্টার থেকে সব টাকা তুলে নেয়, কিন্তু তাদের এতে মন ভরে না, কারণ তারা আরো টাকা চায়। তাই তারা ব্যাংক ম্যানেজার কেসিকে ডেকে সেফ খুলতে বলে। কেসি ভয়ে সময় নষ্ট করতে থাকে, বারবার ভুল কোড দিয়ে দেরি করানোর চেষ্টা করে। তখন ডাক বলে, আমি তোমার বাড়ির ঠিকানা জানি, চালাকি করো না। এবার কেসি সেফ খুলে দেয়। ভেতর থেকে ডাক ও তার সঙ্গীরা পুরো টাকা তুলে নেয়। ওদিকে বাইরে আরেকজন পার্টনার ব্যাংকের সব হার্ড ড্রাইভে আগুন ধরিয়ে দেয়, যাতে পুলিশ কোনো ফুটেজ না পায়। কেসি সুযোগ নিয়ে ফ্লোরে শুয়ে পা দিয়ে অ্যালার্ম বাজিয়ে দেয়। জেমস ভাবে অন্য কেউ করছে এবং ভুল করে একজন নিরীহ মানুষকে মারতে শুরু করে। এটা দেখে কেসির খুব খারাপ লাগে, কারণ তার জন্যই লোকটা মার খাচ্ছে। ডাগ ও তার সঙ্গীরা টাকা নিয়ে ব্যাংকের থেকে বেরিয়ে যায় এবং ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলার জন্য পুরো জায়গায় কেমিক্যাল ছড়িয়ে দেয়। কেসি তখন ডাগের ঘাড়ে একটা ট্যাটু দেখে ফেলে। তারা কেসিকে অপহরণ করে নিয়ে যায় এবং কিছু দূরে গিয়ে ছেড়ে দেয়। চুরির তদন্ত শুরু করে অ্যাডাম নামে এক পুলিশ অফিসার। যে শহরে এই চুরিটা হয়েছে তার নাম চার্লস টাউন। এটা এমন এক জায়গা যেখানে চুরি আর খুন প্রায় নিত্যদিনের ঘটনা। এই কারণে এফবিআই ওই চোরদের ধরতে নেমে পড়ে। অ্যাডাম প্রথমে ব্যাংক ঘুরে দেখে, কিন্তু কোনো প্রমাণ পায় না। সবকিছুই মুছে ফেলা হয়েছে। তারা ভ্যানটাও খুঁজে পায় যেটা দিয়ে ডাকাতরা পালিয়েছিল, কিন্তু সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাংকের গ্রাহকরাও কিছু বলতে পারে না, কারণ সবাই মাস্ক পরা ছিল। পুলিশ কেসিকে জিজ্ঞাসা করে, কিন্তু কেসি ট্যাটুর কথা লুকিয়ে রাখে, কারণ সে ভয় পায় চোরেরা আবার এসে তাকে মেরে ফেলবে। ডাগ ও তার সঙ্গীরা একটি সেফ হাউসে মিটিং করে। জেমস বলে, আমি কেসির ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি, ও আমাদের কাছাকাছি থাকে। যদি ও পুলিশকে বলে দেয় আমরা ধরা পড়বো, তাই ওকে মেরে ফেলা উচিত। কিন্তু ডাগ বলে, না, আগে দেখি ও কি চায়। আমি ওকে ফলো করব, তারপর দেখা যাবে। এরপর তারা লুটের টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এবং যাদের সাহায্য ছিল তাদেরও কিছু অংশ দেয়। এছাড়াও তারা এলাকায় থাকা ডন ফ্যাগিকেও টাকা দেয়। সেই রাতে তারা একটা বারে যায়, সেখানে মদ খায়, জুয়া খেলে। সেখানে ডাগের দেখা হয় ক্রিস্টার সঙ্গে, যে জেমসের বোন এবং এক সময়ে ডাগের প্রেমিকা ছিল। এখন যদিও তারা আলাদা, কিন্তু ক্রিস্টা এখনো ডাগকে ভালোবাসে। রাতটা তারা একসঙ্গে কাটায়। পরের দিন ডাগ ক্যাসিকে ফলো করে দেখে যে সে কাপড় দিতে লন্ড্রিতে এসেছে। ডাগও ওইখানে গিয়ে আলাপ জমায়। ধীরে ধীরে বন্ধুত্ব হয়। তারপর ডিনারে আমন্ত্রণ জানায়। কেসি মানসিক চাপ থেকে মুক্তি পেতে রাজি হয়। ডিনারে ডাগ বলে সে নির্মাণ কাজে কাজ করে, আর কেসি জানায় সে ব্যাংকে কাজ করে এবং চুরির দিনের ঘটনাও কিছুটা বলে। শুনে ডাগ বুঝে যায় সে কিছুই বোঝেনি কে আসলে ডাকাত। পরের দিন ডাগ জেমসকে বলে, চিন্তা করিস না, কেসি আমাদের সম্পর্কে কিছুই জানে না। এদিকে এফবিআই এজেন্ট অ্যাডাম এক সন্দেহজনকে ধরে জেরা করতে করতে জানতে পারে যে ব্যাংকের অ্যালার্ম সিস্টেম শুধু ওয়েলকাম কোম্পানির কর্মীরাই বন্ধ করতে পারে। তারা খুঁজে পায় চুরির দিন সেই কোম্পানির এক কর্মী ছুটিতে ছিল, আর ওই কর্মী আগে হওয়া অন্য চুরির দিনেও ছুটিতে ছিল। তার নাম আর্লেন, ডাগের বন্ধু এবং এক কম্পিউটার হ্যাকার। এখন এফবিআই জানে কে কে এই চুরির সাথে জড়িত, কিন্তু তাদের হাতে কোনো প্রমাণ নেই বলে গ্রেপ্তার করতে পারছে না। অ্যাডাম তাদের সব ছবি তুলে সদর দপ্তরে বসে বিশ্লেষণ করে। সে বলে, দলের প্রথম লোক আলবার্ট, যিনি গাড়ি চুরিতে দক্ষ। দ্বিতীয় জেমস, যিনি 18 বছর বয়সে খুনের জন্য জেলে গিয়েছিলেন। তৃতীয় আর্লেন, কম্পিউটার হ্যাকিং এর এক্সপার্ট। আর এদের নেতা হলো ডাগ, এই পুরো দলের মাস্টার মাইন্ড। এখন এফবিআই এর হাতে চোর দলের পুরো তথ্য চলে এসেছে। তারা সবাই নজরদারিতে রাখে। ওদিকে দেখা যায় ডাগ আর কেসি এখন প্রায়ই একসাথে দেখা করছে। একদিন ডেটে গিয়ে কেসি বলে সেদিন ডাকাতের গলায়
একটা ট্যাটু দেখেছিলাম, কিন্তু কাউকে বলিনি। আমি ঝামেলায় জড়াতে চাইনি। ডাক শান্তভাবে জবাব দেয়, তুমি ঠিকই করেছো। দুজনের মধ্যে দূরত্ব কমে আসে। ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। একদিন কেসি বাড়ি ফেরার পথে বলে, আমি প্রতিদিন আলাদা রাস্তা ঘুরে ফিরি, কারণ কিছু লোক আমাকে বিরক্ত করে। ডাক কেসিকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার পরে জেমসকে নিয়ে ওই লোকের বাড়িতে যায় যে তাকে বিরক্ত করছে। এরপর তারা দুজন এই লোকটাকে মারতে শুরু করে। এক সময় ডাক পিস্তল বের করে ওই লোকটার পায়ে গুলি করে, কিন্তু জেমসকে সে এটা বলেনি যে তারা এই লোকটাকে কেন মারছে, কারণ সে কেসি এবং তার ভেতরে সম্পর্কটা কাউকে জানাতে চাচ্ছে না। এরপর একদিন কেসি এবং ডাক একটা রেস্টুরেন্টে বসেছিল। হঠাৎ সেখানে জেমস এসে পড়ে। ডাক ভয় পেয়ে যায়, যদি কেসি তার গলার ট্যাটু চিনে ফেলে তাহলে সব শেষ। ডাক তাড়াতাড়ি জেমসের গলায় হাত দিয়ে তাকে চলে যেতে বলে। বাড়ি ফিরে জেমস রেগে যায়, তুমি এমন একজন মেয়ের সঙ্গে ঘুরছো যে আমাদের ধরা খাওয়াতে পারে। ডাক বলে, ও কিছুই জানে না, আর আমি আজকের পর থেকে এই কাজ ছেড়ে দিয়ে শহর থেকে চলে যাব। তখন জেমস ডাককে আরো একটা চুরির কথা বলে, কিন্তু ডাক এই চুরি করবে না বলে জানিয়ে দেয়, কেননা পুলিশ তাদের চারদিকে খুঁজছে। এখন যদি তারা চুরি করতে যায় তারা পাক্কা ধরা পড়ে যাবে। কিন্তু জেমস এই চুরিটা করার জন্য পাগল হয়ে গেছে। জেমস বলে, আমি কেসির ব্যাপারে টিমকে কিছুই জানাবো না, কিন্তু তোমাকে এই চুরি করতেই হবে। এখন ডাক চুরি করার জন্য রাজি হয়ে যায়। এইবার তাদের টার্গেট টাকা ভর্তি একটি ব্যাংক ভ্যান। ডাক পুরো প্ল্যান সাজায়। প্রথমে তারা এক সেলুনে গিয়ে অনেকগুলো কাটা চুল নিয়ে আসে। তারপর সবাই ভালো করে গোসল করে, অস্ত্রগুলো ব্লিচ করে যাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকে। ওরা আগে থেকে জায়গাটা নজরে রেখেছিল। যেই মাত্র ব্যাংকের গার্ড ভ্যান থেকে নামে, ডাক আর তার দল মাস্ক পরে ঢুকে পড়ে। সবাইকে বন্দুকের মুখে ফেলে টাকাগুলো ব্যাগে ভরে ফেলে। হঠাৎ এক গার্ড এলডেনকে বন্দুক ঠেকায়। এটা তাদের প্ল্যানের বাইরে ছিল। জেমস গুলি চালায়। এরপর তারা তাড়াতাড়ি টাকা নিয়ে গাড়িতে উঠে পালাতে শুরু করে, কিন্তু পুলিশ তখনই এসে পড়ে। জেমস গুলি চালাতে শুরু করে। আলবার্ট তার ড্রাইভিং স্কিল দিয়ে গাড়ি শহরের গলিতে গলিতে ঘুরাতে থাকে। একটা সময় সে কৌশলে একটা গলি আটকে ফেলে। পুলিশ ভেতরে আসতে পারছিল না। এই সুযোগে তারা টাকাগুলো অন্য একটা গাড়িতে ট্রান্সফার করতে থাকে। পুরোনো গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর নতুন গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে অ্যাডাম সবকিছু বুঝতে পেরেছে, তাই সে শহর থেকে বেরোনের একমাত্র ব্রিজ বন্ধ করে দিতে পারে। কিন্তু অ্যালবার্ট নিজের ড্রাইভিং স্কিলের মাধ্যমে ব্রিজ বন্ধ করে দেওয়ার আগেই শহর থেকে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সেলুন থেকে নিয়ে আসা চুল এদিকে ওদিকে ছেটাতে থাকে, যাতে পুলিশ ডিএনএ বের করার চক্করে নিজেদের টাইম নষ্ট করে। কিন্তু ওইখানেই থাকে একটা পুলিশ, তাদের দেখে ফেলে। কিন্তু বেচারা পুলিশ কিছুই করতে পারছে না, কারণ সে হচ্ছে একলা, আর চোরদের কাছে রয়েছে হাতিয়ার। তাই সে তাদেরকে একটু দেখেই ওখান থেকে চলে যায়। এফবিআই অফিসার অ্যাডাম বুঝে যায় এই চুরিটাও ডাকের দলের কাজ। সে তাদের সবাইকে গ্রেফতার করে, কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে দিতে বাধ্য হয়। একদিন ডাক কেসির সাথে বসেছিল। কথায় কথায় এসে বলতে শুরু করে, আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, অনেক খুঁজেছি, পাইনি। বাবা কখনো সাহায্য করেনি, সেজন্য আমি আমার বাবার কাছে থাকি না। আসলে ডাগের বাবা এখন জেলে রয়েছে, যেটা সে কেসিকে বলতে পারছে না। তাই একটা কাহিনী শুনিয়ে দিল। একদিন ডাগ তার বাবার সঙ্গে দেখা করার জন্য জেলে যায়, আর তার বাবাকে জিজ্ঞাসা করে কেন সে তার মাকে খোঁজার জন্য তাকে সাহায্য করেনি, কিন্তু তার বাবা কোনো জবাব দেয় না। এরপর সে ওখান থেকে চলে আসে। ডাগের মা কেন চলে গিয়েছিল এই গল্প আমরা একটু পরেই জানবো। এদিকে কেসি ব্যাংকের চাকরি ছেড়ে দেয়। ডাক তাকে দামি নেকলেস উপহার দেয় এবং বলে, আমি এই শহর ছেড়ে যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। কেসি রাজি হয়। অ্যাডাম তখন কেসির ফোন ট্র্যাক করে দেখতে পায় সে 2 দিন আগে চাকরি ছেড়েছে। অ্যাডাম সন্দেহ করে চুরির দিন ডাকাতরা কেসিকে আঘাত না করে ছেড়ে দিয়েছিল। বিষয়গুলো কেমন যেন লাগছে তার কাছে। সে কেসির রেকর্ড দেখে বুঝে যায় ডাক আর কেসির মধ্যে সম্পর্ক রয়েছে। অ্যাডাম কেসির সাথে দেখা করে সব সত্যি জানায়। এগুলো শুনে কেসি ভেঙে পড়ে, কারণ সে ডাককে সত্যি ভালোবেসেছিল। অ্যাডাম চলে গেলে কিছুক্ষণ পর ডাক আসে, কিন্তু কেসি অনেক ভয় পেয়েছিল। সে তাকে ওখান থেকে যেতে বলে, আর না গেলে সে পুলিশকে ডাকবে এই ধমকি দেয়। ডাক চুপচাপ চলে যায়। এরপর জেমস আবার ডাককে বোঝায়, আর একটা বড় কাজ করি, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু ডাক এবার রাজি হয় না। সে বলে, আমি শহর ছেড়ে যাচ্ছি। জেমস রেগে বলে, আমি তোর জন্য 9 বছর জেল খেটেছিলাম, আর তুই এখন সব ছেড়ে চলে যাচ্ছিস। আসলে 9 বছর আগে ডাককে বাঁচানোর জন্য জেমস একজনকে মেরে ফেলেছে, যার জন্য তার জেল হয়েছিল। ডাক কিছু বলে না, চুপচাপ ফেগির অর্থাৎ ডন এর কাছে যায় এবং বলে, আমি সব কাজ ছেড়ে দিচ্ছি, অন্য কাউকে খুঁজে নাও। ফেগি হেসে বলে, তোর বাবাও এক সময় আমার ড্রাগ ব্যবসা ছেড়ে যেতে চেয়েছিল, কারণ সে তোর মাকে ভালোবাসতো। কিন্তু তারপর কি হয়েছিল জানিস? ফেগি ডাককে বলে, আমি তোমার মাকে ড্রাগে আসক্ত করে দিয়েছিলাম, যার ফলে সে পাগলের মতো হয়ে গিয়েছিল এবং একদিন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এই কথা শুনে ডাক ভিতর থেকে ভেঙে পড়ে। তবু সে ফেগির প্রস্তাব মেনে এক
এক শেষ চুরি করতে রাজি হয়। ফেগি বলে, দুদিন পর একটা স্টেডিয়ামে বড় ম্যাচ হবে, ওখানে প্রায় $3 মিলিয়ন থাকবে। যদি আমরা ওটা চুরি করতে পারি তাহলে আর কখনো জীবনে চুরি করতে হবে না। এদিকে FBI এজেন্ট অ্যাডামও এক চাল চালায়। সে বারে গিয়ে ক্রিস্টারের সঙ্গে দেখা করে এবং ডাগ ও কেসি সম্পর্কে কথা জানিয়ে দেয়। সে বলে, ডাগ একদিন না একদিন ধরা পড়বেই। যখন সেটা হবে তখন তোমাকেও গ্রেপ্তার করা হবে, কারণ তুমিও তাদের চুরিতে সাহায্য করেছিলে। তোমার তো 1-2 বছরে একটা সন্তানও আছে। যদি তুমি জেলে যাও তাহলে ওর কি হবে? একথা শুনে ক্রিস্টা ভয় কেঁপে ওঠে। অ্যাডামের কথায় প্রভাবিত হয়ে সে ডাগের পরবর্তী চুরির প্ল্যানটা অ্যাডামকে জানিয়ে দেয়। চুরির দিন ডাগ ও জেমস পুলিশ অফিসারের পোশাক পরে স্টেডিয়ামের দিকে রওনা দেয়। ওদের সাহায্য করছিল এক সিকিউরিটি গার্ড, যাকে আগেই টাকা দিয়ে সেট করা হয়েছিল। ভেতরে ঢুকে তারা প্রথমে সিসিটিভির কানেকশন কেটে দেয় যাতে কোনো ফুটেজ বা রেকর্ড না থাকে। তারপর তারা লকার রুমের দিকে এগোয়, কিন্তু পথে একজন সিকিউরিটি গার্ড তাদের থামিয়ে দেয়। ডাক সেই গার্ডকে সামলে ফেলে। তারপর টাকা ব্যাগে করে ভরে দ্রুত বেরিয়ে আসে। তারা বাইরে এসে একটি অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছায়। সেখানে আগে থেকেই অ্যালডেন আর অ্যালবার্ট অপেক্ষা করেছিল। সবাই ইউনিফর্ম বদলে হেলথ ওয়ার্কার সেজে বেরিয়ে পড়ে, কিন্তু ডাগের মনে হঠাৎ সন্দেহ জাগে। সে ভাবে, এত শান্ত কেন চারপাশ? বাইরে তাকিয়ে দেখে পুরো স্টেডিয়াম পুলিশের ঘেরা। অ্যাডাম পুরো ফোর্স নিয়ে ওদের জন্য অপেক্ষা করছে। ডাক ইশারায় জেমসকে বোঝায়। জেমস দিক পরিবর্তন করে ফায়ারিং শুরু করে। দুই দিক থেকেই প্রচন্ড গোলাগুলি শুরু হয়। একটা গুলি এসে আলবার্টের লাগে, কিন্তু সে বুলেট প্রুফ বেস্ট পরা থাকায় বেঁচে যায়। এরপর আরেকটা গুলি এসে অ্যালডেনের লাগে, সে মারা যায়। অ্যালবার্ট বলে, আমি টাকা নিয়ে পালাচ্ছি, পুলিশ ভাববে আমরা ভ্যান নিয়ে পালাচ্ছি। এই ফাঁকে তোমরা পুলিশ ইউনিফর্ম পরে বেরিয়ে যেও। কিন্তু ডাক জানায়, আলবার্ট যদি বেরোয় ও মারা যাবে। সে থামাতে চাইলেও অ্যালবার্ট থামে না এবং স্নাইপারের গুলিতে সাথে সাথেই মারা যায়। ডাগ ও জেমস পুলিশ ইউনিফর্ম পরে টাকা নিয়ে বেরিয়ে পড়ে। অ্যাডাম ভ্যানের ভিতরে ঢুকে দেখে শুধু অ্যালবার্টের লাশ। ঠিক তখনই এক পুলিশ বলে, ভেতরে দুজন পুলিশ গার্ডকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাডাম সঙ্গে সঙ্গে বুঝে যায় ডাগ আর জেমস পুলিশ সেজে পালিয়েছে। সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে তাড়া করে। কিছু দূর যেতেই সামনে একজন পুলিশকে দেখে থামায়, কিন্তু সে সাড়া দেয় না। অ্যাডাম তখন তার নাম ধরে ডাকে, জেমস। জেমস সঙ্গে সঙ্গে ঘুরে গুলি চালায়। অ্যাডাম ও পুলিশ ফোর্স নিয়ে পাল্টা ফায়ারিং করে। এক গুলি এসে জেমসের পায়ে লাগে। সে ডাস্টবিনের আড়ালে লুকায়। দূর থেকে ডাক সবকিছু দেখে, কিন্তু কিছুই করতে পারে না, কারণ চারদিকে পুলিশ দিয়ে ভরা। জেমসের গুলি শেষ হয়ে গেলে সে হাত তুলে আত্মসমর্পণ করতে এগিয়ে আসে, কিন্তু পুলিশ তাকে গুলি করে মেরে ফেলে। ডাক একটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। সে সরাসরি ফেগির কাছে গিয়ে ফেগিও তার সহযোগীদের গুলি করে মেরে ফেলে, কারণ ফেগি তার মাকে ড্রাগে আসক্ত করে মেরে ফেলেছিল। দুদিন পর ডাক অন্য এক জায়গা থেকে কেসিকে ফোন করে, কিন্তু কেসির সঙ্গে তখন FBI বসে তাকে ধরার জন্য অপেক্ষা করছে। ডাক বলে, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। কেসি বলে, ঠিক আছে, তুমি এসে আমাকে নিয়ে যাও। কথার মাঝেই কেসি ইশারায় বোঝায় এখানে বিপদ আছে। ডাক বুঝে যায় কেসি সত্যি তাকে ভালোবাসে। সে বলে, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। ফোন রেখে ডাক ঘর থেকে বেরিয়ে বাগানে গিয়ে মাটি খুঁড়ে কিছু রাখে। তারপর ট্রেনে চেপে অন্য শহরে চলে যায়। অ্যাডাম 1 ঘন্টা অপেক্ষা করে বুঝে যায় ডাক আর আসবে না। সে গাড়ির কাছে ফিরে দেখে গাড়ির ওপর একটা কাগজ রাখা। ওই কাগজে লেখা ছিল ডাগের শেষ কথা। কিছুদিন পর কেসি বাগানে কাজ করছিল। হঠাৎ মাটির নিচে একটা ব্যাগ পায়। ব্যাগ খুলে দেখে ভেতরে প্রচুর টাকা আর একটা চিঠি। চিঠিতে ডাক সব সত্যি লিখে কেসির কাছে ক্ষমা চেয়েছে। সে লিখেছে, এই টাকা দিয়ে তুমি তোমার জীবনটা ভালোভাবে কাটাও। আর সেখানেই মুভির গল্প শেষ হয়। এক চোর যে শেষমেশ ভালোবাসার জন্য সবকিছু হারিয়ে ফেলে, কিন্তু নিজের ভালোবাসাকে একটা নতুন জীবন দিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভালোবাসা অপরাধ আর ত্যাগে ভরা মুভিটার ব্যাখ্যা? কমেন্টে জানাও তোমার মতামত। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না। এমন আরো দুর্দান্ত মুভির গল্প, ব্যাখ্যা আর অনুপ্রেরণা কাহিনী জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি ছিলাম নিরিফ। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো আর মনে রেখো, জীবনের কিছু ডাকাতি টাকার জন্য না, ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য ভয়, কে রক্ষা করার জন্য ভয়, কে রক্ষা